तुम दोनों नीचे झुको। একজন মানুষ ঠিক কতটা যন্ত্রণা সহ্য করতে পারে, কতদিন না খেয়ে না ঘুমিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে সে বেঁচে থাকতে পারে। আর যদি সেই মানুষটিকে প্রতিদিন এমনভাবে টর্চার করা হয় যাতে সে নিজের দেশ, নিজের সম্মান আর নিজের স্বপ্ন ছেড়ে দিতে বাধ্য হয়, তবুও কি সে মাথা নত করবে? আজকের গল্পটি এমনই এক অবিশ্বাস্য মানুষের সত্য জীবন কাহিনী, যার জীবন যে কোনো হলিউড সিনেমার চেয়েও বেশি রোমাঞ্চকর, এর থেকেও বেশি ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ সময়ে একটি যুদ্ধবিমান আকাশে শত্রুর আক্রমণের শিকার হয়। কয়েক মুহূর্তের মধ্যেই সেটি ভেঙে পড়ে বিশাল প্রশান্ত মহাসাগরের মাঝখানে। চারিদিকে শুধু অসীম সমুদ্র, না আছে খাবার, না আছে বিশুদ্ধ জল, না আছে সাহায্যের কোনো আশা। কিন্তু এটাই ছিল তার দুঃস্বপ্নের শুরু। সমুদ্রে টানা কয়েক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করার পরেও তার জীবনে অপেক্ষা করেছিল আরও ভয়ঙ্কর এক অধ্যায়। শত্রুর হাতে বন্দী হয়ে প্রতিদিন তাকে সহ্য করতে হয় অমানবিক নির্যাতন, অপমান, খিদে আর অসহনীয় যন্ত্রণা। কিন্তু এত কিছুর পরেও একটি জিনিস কেউ তার কাছ থেকে কেড়ে নিতে পারেনি, তার অদম্য ইচ্ছা শক্তি। আজকের গল্পটা শুধু যুদ্ধের গল্প নয়, এটি এমন এক মানুষের বাস্তব কাহিনী যিনি বারবার মৃত্যুর সামনে দাঁড়িয়েও হার মানেননি। তবে শেষ পর্যন্ত কি হয়েছিল তার? সে কি নিজের দেশে ফিরতে পেরেছিল, নাকি ইতিহাসের অন্ধকারেই হারিয়ে গিয়েছিল? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। গল্পটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি সত্য ঘটনা। গল্পের শুরুতে আমাদের আমেরিকার B-24 বোমারু বিমান দেখানো হয়। বিমানগুলি জাপানিদের দখলে থাকা একটি আইল্যান্ডের উপর হামলা করার জন্য রওনা দিয়েছিল। এই বিমানেই লুইস জ্যাম্পারিনি নামের একজন সৈনিক ছিল, যার কাজ ছিল বোম ফেলা। আইল্যান্ডের কাছাকাছি পৌঁছাতেই জাপানি সৈনিকরা এই বোমারু বিমান লক্ষ্য করে হামলা চালায়। কিন্তু তারপরেও তারা খুব সাবধানে নিজেদের টার্গেটে বোমা ফেলে এবং সেখান থেকে বেসের উদ্দেশ্যে রওনা দেয়। তবে তখনই তাদের প্লেনে কিছু সমস্যা দেখা দেয়, আর সেই সময়ে অনেক জাপানি ফাইটার প্লেন তাদের উপর ফায়ারিং করা শুরু করে। অনেকেই গুলি লেগে মারা যায়। তাদের প্লেনের বেশ কয়েক জায়গায় ফুটো হয়ে গেছিল। তবুও আমেরিকান সৈনিকরা খুব সাহসিকতার সাথে ওই জাপানি ফাইটারের প্লেন ধ্বংস করে দেয়। তবে পাইলটের কাছ থেকে লুইস জানতে পারে তাদের প্লেন অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। খুব জোর 4 থেকে 5 ঘন্টায় উড়তে পারবে, কিন্তু তাদের বেশ অনেকটাই দূরে ছিল। সেই পর্যন্ত পৌঁছাতে 8 থেকে 10 ঘন্টা সময় লেগে যেত। আর তখনই তারা দেখে আরও অনেক জাপানি বিমান তাদের দিকে এগিয়ে আসছে। এখানেই দৃশ্য পরিবর্তিত হয়। লুইস খুবই ছোটবেলাতেই খারাপ পাল্লায় পড়ে লুইস পুরোপুরি বিগড়ে গিয়েছিল। সিগারেট এবং মদের নেশায় নিজেকে আসক্ত করে ফেলেছিল, এমনকি সে চুরিও করত। আর এই সব কিছু জানার পরেও লুইসের বাবা মা তাকে তেমন কিছু বলতো না, কারণ তারা তাকে বুঝিয়ে এবং শাসন করে হার মেনে নিয়েছিল। তার বাবা মা জানতো তাদের বকাবকি বা কিছু বলাতেই লুইসের কিছু যায় আসে না। তাই সবসময় তার মা উপরওয়ালার কাছে প্রার্থনা করত তার ছেলে যেন ঠিক হয়ে যায়। লুইস এই সব কিছু দেখার পরেও তার নেশা ছাড়তে পারছিল না। অন্যদিকে লুইসের বড় ভাই পিট জ্যাম্পারিন একটি ভালো ছেলে ছিল। পিট ছিল একেবারে লুইসের উল্টো। সে পড়াশোনার পাশাপাশি ভালো একজন রানার হতে চেয়েছিল, অলিম্পিকে যেতে চেয়েছিল, যেখানে লুইস ছিল খারাপ নেশাখোর একটি ছেলে। তবে তার বড় ভাই পিট দায়িত্বশীল, শান্ত স্বভাবের এবং খুব ডিসিপ্লিন ছেলে ছিল। একদিন পিট মাঠে রানিং প্র্যাকটিস করছিল, আর তখনই প্রতিবারের মতো লুইস সেই মাঠে লুকিয়ে ড্রিঙ্ক করছিল। তখনই একজন মানুষ তাকে দেখে ফেলে। মানুষটি লুইসকে ধরতে গেলেই তার থেকে বাঁচতে সে সেখান থেকে দৌড় দেয়। তখন পিট খেয়াল করে লুইস খুব জোরে দৌড়াতে পারে, তাই সে প্র্যাকটিস শেষে তার ভাইকে খারাপ সঙ্গত থেকে ভালো মানুষ বানাতে রানিং প্র্যাকটিসের পরামর্শ দেয়। পিট নিজে তার প্র্যাকটিস করায়, তবে লুইসের নিজের উপরেই ভরসা ছিল না। সে জানায়, এই কাজ আমার জন্য নয়, আমি আর 4টে সাধারণ ছেলেদের মতো নয়। তুমি তো দেখেছো আমি কোনো কাজ ঠিকঠাকভাবে করতেই পারি না। তবে পিট বলে, তুমি কি চাও ভাই? তুমি কি খারাপ সঙ্গতিতে পড়ে তোমার মূল্যবান জীবন নষ্ট করতে চাও, নাকি কঠিন পরিশ্রম করে মানুষের কাছে প্রমাণ করে দেবে যে তুমিও কিছু করতে পারো? তুমি ভালো দৌড়াও, আজ আমি তোমাকে লক্ষ্য করেছি, আমি জানি তুমি পারবে। পিটের কথায় সে খুবই উৎসাহিত হয়। এরপর বড় ভাইয়ের কথা মেনে রানিং প্র্যাকটিস শুরু করে দেয় সে। আর এটাই সুযোগ ছিল লুইসের জীবন পাল্টে দেওয়ার।
গল্পে এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদের সঙ্গে একটা আপডেট শেয়ার করি। যারা ফুটবল এবং বিভিন্ন স্পোর্টস ইভেন্ট অনুসরণ করতে পছন্দ করেন তাদের জন্য এই প্ল্যাটফর্ম নিয়ে এসেছে নানান ধরনের ফিচার এবং বিশেষ অফার। এখানে আপনি বিভিন্ন লাইভ ম্যাচের আপডেট দেখতে পারবেন এবং নিজের পছন্দ অনুযায়ী বিভিন্ন প্রেডিকশন গেম উপভোগ করতে পারবেন। এছাড়াও বিভিন্ন ম্যাচ, দল ও খেলোয়াড়দের পারফরমেন্স সম্পর্কিত নানান অপশন উপলব্ধ রয়েছে। সময়ে সময়ে নতুন ব্যবহারকারীদের জন্য বিশেষ অফার এবং প্রচারণামূলক সুবিধাও থাকতে পারে। প্ল্যাটফর্মটিতে বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং গেম এবং টাস্ক রয়েছে যেগুলো ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরো আকর্ষণীয় করে তোলে। নিবন্ধনের সময় আমার দেওয়া প্রচার সংখ্যা ফিল্মি যে ব্যবহার করতে পারেন। আগ্রহী হলে বিস্তারিত কমেন্টে দেওয়া রয়েছে। তবে হ্যাঁ, সবসময় দায়িত্বশীলভাবে অংশগ্রহণ করুন এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে ব্যবহার করুন। এখন চলুন আবার ফিরে আসা যাক আজকের গল্পে। প্রতিদিন থেকেই এবার লুইসকে পিট ট্রেনিং দেওয়া শুরু করে। দুই ভাইয়ের কঠোর পরিশ্রম অবশেষে সফল হয়। লুইসের পরিশ্রম এবং ভাইয়ের উৎসাহে সে খুব ভালো একটি রানার হয়ে ওঠে। স্কুলের প্রতিযোগিতা থেকে শুরু করে হাই স্কুলের অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে এবং ভালো রানিংয়ের কারণে প্রতিবারেই প্রথম স্থান অধিকার করে। ছেলের এই সফলতাতে তার মা বাবা অনেক খুশি ছিল, তাকে খুবই সাপোর্ট করত তারা। একবার একটি দৌড় প্রতিযোগিতায় বাকি রানাররা লুইসকে হারানোর জন্য তার পায়ে আঘাত করে, পা দিয়ে রক্ত পড়তে থাকে। তবে লুইস হার মানে না। একই গতিতে তার স্বপ্নের কথা ভেবে বড় ভাইয়ের উৎসাহে শুধুমাত্র 4 মিনিট 21 সেকেন্ডের মধ্যেই এই রানিং কমপ্লিট করে আমেরিকার ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির হাই স্কুলের রানার হিসেবে রেকর্ড গড়ে তোলে। তার পরিবারের তার ওপর খুবই গর্ব ছিল, কারণ এখন তাকে অলিম্পিকে রানার হিসেবে অংশগ্রহণ করতে আর কেউই বাধা দিতে পারবে না। আর এই সব কিছু তার বড় ভাই পিটের কারণে হয়েছিল। সালটা ছিল 1936। অলিম্পিকে কোয়ালিফাইয়ের জন্য লুইস জার্মানি যাওয়ার জন্য তৈরি হয়। তার সফলতার কারণ ছিল পিট। তার জন্যই আজ সে তার ধ্বংস হয়ে যাওয়া জীবন থেকে এত দূর পৌঁছেছে। এই কারণে সে তার বড় ভাইকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। লুইস পিটকেও নিজের সাথে যাওয়ার জন্য বলে, কিন্তু পিট অনেকদিন আগেই তার অ্যাথলিট হওয়ার স্বপ্ন তার ভাইয়ের মধ্যে দেখেছে। এছাড়াও তার পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না যে দুই ছেলেকে তারা অলিম্পিকের জন্য তৈরি করবে। পিটকে এখানে থেকে তার পরিবারকেও সামলাতে হতো, তাই সে আর যায় না। তাছাড়া সে চায় যে লুইস নিজের ক্ষমতায় পুরো পৃথিবীর কাছে প্রমাণ করে দিক যে সে কি করতে পারে। যাওয়ার সময় পিট লুইসকে বলে, এ মোমেন্ট অফ পেইন ইজ ওয়ার্থ এ লাইফ টাইম অফ গ্লোরি। অর্থাৎ কিছু সময়ের কষ্ট সারা জীবনের সাফল্যের চেয়ে ছোট। কারণ জীবনে আমরা যদি কিছু সময়ের জন্য চ্যালেঞ্জ, কষ্ট আর ত্যাগ স্বীকার করে সফল হতে পারি, তাহলে সেই সাফল্য আমাদের সারা জীবনের জন্য সম্মান অর্জন করে দেয় এবং সবসময় আমাদের মনে অনুপ্রেরণা যোগায়। পিটের এই কথা তার মনে গেঁথে যায়। এই সামার অলিম্পিকে লুইস পৃথিবীর অন্য সকল দেশের বিখ্যাত রানারদের সাথে 5000 মিটারের রানিংয়ে অংশগ্রহণ করে। দূরে আমেরিকায় বসে তার পরিবার এই ম্যাচের খবর রেডিওতে গভীর আগ্রহে শুনতে থাকে। লুইসে জেতার জন্য তারা খুবই উৎসাহিত ছিল, কিন্তু বাকি সব রানাররাই খুবই স্ট্রং ছিল, যারা প্রত্যেক ল্যাপে লুইসের থেকে সামনে এগিয়ে যাচ্ছিল। লুইস একেবারে শেষে পৌঁছে যায়, জেতা খুবই মুশকিল ছিল তার। তবে তখনই লুই তার সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াতে শুরু করে এবং এক এক করে সব রানারকে পিছনে ফেলে এগিয়ে যায়। সব অডিয়েন্সের মনোযোগ শুধু তার দিকেই ছিল, কারণ 5000 মিটারের রেসের লাস্ট ল্যাপে আজ পর্যন্ত কেউই এত গতিতে দৌড়াতে পারেনি। এই রেসে লুইস 8 নম্বরে ঢোকে। লুইস কোনো পুরস্কার না পেলেও লাস্ট ল্যাপকে সব থেকে তাড়াতাড়ি মাত্র 56 সেকেন্ডে শেষ করাই ওয়ার্ল্ড রেকর্ড বানিয়ে ফেলে। তবে লুইস 1936 সালের এই সামার অলিম্পিকে টপ 10-এর মধ্যে থাকলেও জিততে পারে না। কিন্তু তবুও সে সাহস হারায় না। সে মনে মনে স্থির করে নিয়েছিল যেভাবেই হোক পরের অলিম্পিক গেমসে দেশের জন্য গোল্ড মেডেল অবশ্যই জিতবে। লুইসের পরবর্তী মিশন 1940 সালের অলিম্পিক ছিল, যা টোকিও জাপানে হওয়ার কথা ছিল। কিন্তু হয়তো লুইসের এই স্বপ্নই থেকে যায়, কারণ 1940 সালে অলিম্পিক আর অনুষ্ঠিত হয় না। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। এই জন্যই 1940 আর 1944-এ সামার অলিম্পিক বাতিল করে দেওয়া হয় আর লুইস ইউএসএ এয়ারফোর্সে যুক্ত হয়ে যায়। দৃশ্য পরিবর্তিত হয় বর্তমান সময়ে। তাদের বিমানের ব্রেক এবং ল্যান্ডিং গিয়ার অকেজো হয়ে পড়েছিল। আমেরিকান বেসে ফিরে যেতে পারত না তারা, তাই তারা বাধ্য হয়ে কাছেই অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় আমেরিকান বিমান ঘাঁটি ফুনাফুটি আইল্যান্ডে ল্যান্ড করার সিদ্ধান্ত নেয়। কোনো মতে বিমানটিকে তারা রানওয়েতে নামায়, তবে বিমানের টায়ার সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। বিমানটি ঘর্ষণ খেতে খেতে সজোরে একটি পাথরের সাথে ধাক্কা মেরে অবশেষে থেমে যায়। সকলের মধ্যে বেঁচে যাওয়ার খুশি তো ছিল, তবে নিজের বন্ধুদের মৃত্যুর দুঃখও ছিল। এই আইল্যান্ডেই অনেক দিন কেটে যায়। বিশ্বযুদ্ধের কারণে লুইসের স্বপ্ন পূরণ না হলেও সে কখনো দৌড়ানো ছাড়েনি।
এই আইল্যান্ডেই সে প্রতিদিন রানিং প্র্যাকটিস করত। একদিন তার বাকি বন্ধুরা তাদেরকে জানায় তারা আবারও একটি নতুন মিশন পেয়েছে। প্যাসিফিক ওশানে আমেরিকার কিছু সোলজার হারিয়ে গেছে, তাদেরকেই উদ্ধার করতে হবে। এই মিশনে যাওয়ার জন্য তাদেরকে নতুন একটি বিমান তো দেওয়া হয়, তবে সেটির অবস্থা খুব একটা ভালো ছিল না, কারণ অন্য প্লেনের মেরামতের জন্য এই প্লেনের ভালো পার্টসগুলোকে বদলানো হতো। এই কারণে এই বিমানের উপর পাইলটের কোনো ভরসা ছিল না। তবুও তারা অর্ডার অনুযায়ী এই বিমান নিয়েই উদ্ধার কার্যে বেরিয়ে পড়ে। কিন্তু তাদের সন্দেহ সঠিক হয়। যাত্রার সময় যখন তারা প্যাসিফিক ওশান বা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উঠছিল, হঠাৎ একটি ইঞ্জিন খারাপ হয়ে পড়ে। দেখতে দেখতে দ্বিতীয়টিতেও আগুন লেগে যায়। তাদের কাছে আর কোনো পথই ছিল না, তাই তাদের জলের উপরেই বিমান ল্যান্ড করাতে হতো। সবাই আর দেরি না করে দ্রুত লাইফ জ্যাকেট পরে নেয় এবং নিজেদের পজিশন মতো ল্যান্ডিংয়ের জন্য তৈরি হয়ে যায়। ল্যান্ডিংয়ের সময় তাদের বিমানের গতি ছিল খুবই প্রচণ্ড গতিতে বিমানটি সরাসরি সমুদ্রের উপর আছড়ে পড়ে। মাঝখান থেকে ভাগ হয়ে যায় বিমানটি। দুর্ভাগ্যবশত লুইস একটি ভারী মেশিনগানের নিচে আটকে পড়ে, যা বিমানের সাথেই জলের নিচে তলিয়ে যাচ্ছিল। তবে অনেক চেষ্টার পর কোনো রকমে সে সেখান থেকে বেরিয়ে সাঁতরে উপরে উঠে আসে। এই দুর্ঘটনায় বিমানের পাইলট ফিল, ম্যাক এবং লুইসই জীবিত বাঁচতে পারে, আর বাকি সবাই সমুদ্রের গভীরে তলিয়ে যায়। খুব খারাপভাবে আহত হয় তারা। কোনো রকমে তিনজনে বিমান থেকে লাইফবোট বের করে নিজেদের প্রাণ বাঁচায়। তাদের বিমানটি প্রশান্ত মহাসাগরের একেবারে মাঝ বরাবর ক্র্যাশ হয়ে গেছিল। চারিদিকে শুধু অসীম সমুদ্র ছাড়া আর কিছুই ছিল না। এবার তাদের ততক্ষণেই সমুদ্রে সার্ভাইভ করতে হতো যতক্ষণ না কোনো রেস্কিউ টিম তাদেরকে উদ্ধার করতে না আসে। কিন্তু সমুদ্রে বেঁচে থাকাটা অতটা সহজ ব্যাপার ছিল না। তাদের কাছে শুধু দুটো লাইফবোট আর তার মধ্যে মাত্র দুটি চকলেটের বাক্স আর অল্প স্বল্প জল ছিল। লুইস জানায় এই চকলেটই তাদেরকে অল্প অল্প করে খেতে হবে। অন্যদিকে জলের নিচে তাদের জন্য মৃত্যু অপেক্ষা করছিল। তাদের বোটের চারিদিকে শার্ক ঘুরে বেড়াচ্ছিল। ম্যাক লুইসকে বলে, এই সমুদ্র এতটাই বড়, হয়তো আমাদের বাঁচাতে কেউই আর আসবে না, আমরা হয়তো এখানেই মারা যাব। লুইস বলে, আমরা এত তাড়াতাড়ি হার মানতে পারি না, যেভাবেই হোক আমাদের বেঁচে ফিরতেই হবে। পরদিন সকালে হঠাৎ একটি বিমানের আওয়াজে তাদের ঘুম ভাঙে। তারা খুবই খুশি হয়ে যায়। তাদের মনে হয় হয়তো এবার তাদেরকে উদ্ধার করে নেওয়া হবে। লুইস সাহায্যের জন্য চিৎকার করে এবং ফ্লেয়ার গান থেকেও ফায়ার করে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই বিমান তাদের দেখতেই পায় না, চলে যায়। বেঁচে থাকার আশা আবারও ভেঙে পড়ে। প্রচণ্ড খিদেতে লুইস এবার চকলেটের বাক্সগুলিকে খোঁজে, কিন্তু গতকাল রাতে ম্যাক সব চকলেট খেয়ে ফেলেছিল। তাই লুইস তার ওপর প্রচণ্ড রেগে যায়, কারণ খাওয়ার জন্য তাদের কাছে এখন আর কিছুই বেঁচে ছিল না। তবে যাই হোক, এই সময় নিজেকে শান্ত রাখাই সবথেকে ভালো ছিল। এই ভেবে তারা রেস্কিউ টিমের অপেক্ষা করতে থাকে, কিন্তু আজও কেউই তাদের বাঁচাতে আসে না। 3 দিন কেটে যায়। প্রচণ্ড রোদের কারণে তাদের ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল এবং বহুদিন ধরে খাবার না পাওয়ার কারণে তাদের শরীরও দুর্বল হয়ে পড়েছিল। তারপর একদিন অ্যালবার্টস প্রজাতির একটি সামুদ্রিক পাখি তাদের রাফটে এসে বসে। নিজেদের খিদে মেটানোর জন্য তারা সেই পাখিটিকে ধরে মেরে ফেলে, কিন্তু তারা সেটাকে কাঁচা খেতে পারে না, বমি করে দেয়। তাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল তারা কথা পর্যন্ত বলতে পারছিল না। তখন ফিলের মাথায় একটা আইডিয়া আসে, এই পাখির মাংসকে টোপ হিসেবে ব্যবহার করে মাছ ধরতে পারি আমরা। এই পরিকল্পনা করে বেশ কিছুক্ষণ চেষ্টার পর অবশেষে একটি মাছ ধরে ফেলে তারা এবং এই কাঁচা মাছটাকেই চিবিয়ে খেয়ে নেয়। কিন্তু এবার আর কাঁচা বা রান্না করা কিছুই তাদের মাথায় ছিল না, শুধু তারা খিদে মেটানোর জন্য খাবার ভেবে সেটাকেই খেয়ে ফেলে। অনেক দিন পর তারা পেট ভরে খাবার পায়, তবে এর পরেও বিপদ তাদের পিছু ছাড়ে না। দিন শেষে রাত হতেই প্রচণ্ড ঝড় শুরু হয়। ফিলের উপরওয়ালার উপর বিশ্বাস ছিল, কিন্তু লুইস ছোট থেকেই উপরওয়ালাকে খুব একটা বিশ্বাস করত না। তবে এই ঝড়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য লুইস প্রথমবারের মতো ঈশ্বরের কাছে প্রার্থনা করে। সে বলে, যদি আপনি আমাকে এখান থেকে জীবিত বাঁচিয়ে নেন, তবে আমি আমার পুরো জীবন আপনাকে উৎসর্গ করে দেব। আর সৌভাগ্যবশত সেই ঝড় শান্ত হয়ে যায় এবং বৃষ্টি শুরু হয়। এখন তারা খাওয়ার জন্য বৃষ্টির জল পেয়ে যায়। এইভাবে 27টা দিন কেটে যায়। একদিন তারা আরও একটি প্লেন দেখতে পায়। তারা সেই প্লেনটিকে ইশারা করে এবং আবার ফ্লেয়ার গান ফায়ার করে। তবে সেই প্লেন প্রথমে তো সেখান থেকে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই সে আবার ফিরে আসে। তাকে ঘুরতে দেখে তাদের মনে আশা জেগে ওঠে, এবার হয়তো তাদের বাঁচিয়ে নেওয়া হবে। কিন্তু দুর্ভাগ্যবশত ওটা ছিল একটি জাপানিজ বিমান। তারা প্লেন থেকে ফায়ারিং শুরু করে দেয়।
নিজের জীবন বাঁচানোর জন্য 3 জন জলে লাফ দেয়, কিন্তু জলে শার্কের আক্রমণেরও ভয় ছিল। একটি হাঙর তো লুইসের উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসছিল, তবে লুইস কোনোভাবে বেঁচে বোটের উপর উঠে পড়ে। জাপানিজ প্লেনগুলি তাদেরকে মৃত ভেবে সেখান থেকে চলে যায়। এদিকে গুলি লাগার কারণে তাদের লাইফ বোটে ফুটো হয়ে গিয়েছিল, তাই কোনো রকমে তারা নিজেদের একটি বোটকে মেরামত করে নেয়, কিন্তু অন্য বোটটি নষ্ট হয়ে যায়। একটি ছোট্ট বোটে 3 জনের ভালোভাবে জায়গা না হলেও এটা তাদের কাছে খিদের থেকে বড় সমস্যা ছিল না। তারা সেখানেই দুর্বল শরীর নিয়ে শুয়ে পড়ে। এইভাবেই 45টা দিন কেটে যায়। মাঝে মাঝেই তাদের উপর শার্ক আক্রমণ করার চেষ্টাও করে। কোনো রকমে তারা 3 জনেই সারভাইভ করে। 3 জনেই খুবই দুর্বল হয়ে পড়েছিল। মানসিক আর শারীরিক দুর্বলতা, এমনকি ডিপ্রেশনের কারণে তাদের বেঁচে থাকার আশাও ধীরে ধীরে শেষ হয়ে আসছিল। 45 দিন না খেয়ে থাকাটা কোনো মানুষের পক্ষেই সম্ভব ছিল না। এই খারাপ পরিস্থিতিতে ম্যাক তাদের দুজনকে চিরকালের জন্য বিদায় জানিয়ে মারা যায়। বন্ধুর মৃত্যুতে তারা দুজনেই ভেঙে পড়ে। বাঁচার আশা পুরোপুরি শেষ হয়ে যায় তাদের শরীরে। বন্ধুর মৃতদেহ তারা জলের উপর ভাসিয়ে দেয়। ম্যাকের মৃত্যুর পর এখন তারা নিজেদের মৃত্যুর অপেক্ষা করতে থাকে, কিন্তু না তো জীবন আমাদের হিসাব মতো চলে, আর না মৃত্যু। প্লেন ক্র্যাশের পর 47 দিন কেটে গেছিল, এবং 47 দিন পর ওদের কাছে শত্রু সেনা অর্থাৎ জাপানের নৌসেনারা পৌঁছে যায়। তারা তাদেরকে বন্দি বানিয়ে জাপানিজ ক্যাম্পে নিয়ে যায়। একজন সৈনিক লুইসকে কর্নেলের কাছে নিয়ে আসে। কর্নেল খবরের কাগজে ছাপা তার ছবি দেখিয়ে বলে, আমি জানি তুমি কে। খবরে তোমার নিখোঁজ হওয়ার খবর ছাপানো হয়েছে। তুমি বিখ্যাত অলিম্পিক অ্যাথলিট লুই জ্যাম্পারিন, যে B-24 রেস্কিউ মিশনে বেরিয়েছিল। আর তুমি একজন বম্বার্ডিয়ার। এর আগের আক্রমণে আমাদের সেনার অনেক ক্ষতি করেছিলে তুমি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই সময় আমেরিকা এবং জাপানের মধ্যে যুদ্ধ চলছিল। এই কারণে দুই দেশ একে অপরের কট্টর শত্রু ছিল। জাপানি সৈনিকরা দুজনের উপরেই খুব খারাপভাবে টর্চার করে। বেশ কয়েকদিন সেখানে রাখার পর টর্চার করে কিছু তথ্য নিয়ে একদিন দুজনের চোখ বেঁধে তাদেরকে জাপানের টোকিও শহরে অবস্থিত ওমরি প্রিজন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে US আর্মির আরও অনেক সৈনিকদেরকেই বন্দি করে রাখা হয়েছিল। গাড়িতে যাওয়ার সময় লুইস পট্টির নিচে দিয়ে সেই টোকিও শহরকে দেখে। একসময় তার স্বপ্ন ছিল একদিন এই শহরে অলিম্পিক গেমসে সোনার পদক জিতে সে দেশে নিয়ে যাবে, কিন্তু নিয়তির কি খেলা, আজ সে বন্দী হিসেবে এই শহরে এসে পৌঁছেছে। সব কয়েদিদের ওমরি ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায়। ক্যাম্পের সকল কয়েদিদের চাকরের মতো ব্যবহার করা হতো। তাদের উপর এতটাই অত্যাচার করা হতো, এর থেকে মৃত্যু তাদের কাছে সবথেকে ভালো মুক্তি ছিল। ক্যাম্পের খুবই কঠিন নিয়মকানুন ছিল। কেউ তার মাথা তুলে জাপানি সৈনিকদের দিকে তাকাতেই পারত না। সেখানকার খিটখিটে কমান্ডিং অফিসার মুৎসুহিরো ওয়াতানাবেও তাদের বলে, তোমরা জাপানের শত্রু, আর তোমাদের সাথে শত্রুদের মতো ব্যবহার করা হবে। সবাই তার কথা নিচের দিকে তাকিয়ে শুনছিল, কিন্তু লুইসকে কমান্ডার তার দিকে তাকাতে দেখে। সে লুইসের কাছে এগিয়ে গিয়ে তাকে বলে, লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। আর যখনই লুইস তার দিকে তাকায়, তখন ওয়াতানাবে তাকে লাঠি দিয়ে সজোরে আঘাত করে। এই রকমই 2-3 বার করার পর ওয়াতানাবে বলে, কখনো আমার দিকে তাকাবে না, নইলে কিন্তু ভালো হবে না। লুইস বেশ আহত হয়ে যায়। সে যন্ত্রণায় ছটফট করছিল। রাতে ওই কয়েদিদের খুব খারাপ পরিস্থিতিতে রাখা হয়েছিল। না তো তাদেরকে ভালো খাবার দেওয়া হতো, না থাকার, নাকি শোয়ার জন্য ভালো বিছানা। ওই কয়েদিরা জাপানিজ কমান্ডার ওয়াতানাবের ডাকনাম দ্য বার্ড রেখেছিল, কারণ তাদের মধ্যে কারোরই তার নাম নেওয়ার সাহস ছিল না। আর এই নাম দ্য বার্ড ওয়াতানাবের পার্সোনালিটির সাথে বেশ মিলত, কারণ সে দেখতে কোনো রাগী পাখির মতোই লাগত, যে প্রতি কয়েদিদের উপর নিজের তীব্র শিকারী নজর দিয়ে দেখাশোনা করত। আর যদি কোনো কয়েদি কোনো ভুল করত, সে নিজের শিকারকে খুবলে খুবলে ফিজিক্যালি এবং ইমোশনালি টর্চার করে মেরে ফেলত। ওয়াতানাবে একজন বড় অফিসার হতে চেয়েছিল, কিন্তু সে হতে পারেনি। আর সেই জন্য সে কয়েদিদের উপর টর্চার করে নিজের রাগ মেটাতো। আর এখন লুইস তার পছন্দের শিকার হয়ে উঠেছিল। পরের দিন সকালে ওয়াতানাবে সকলকে তাড়াতাড়ি ঘুম থেকে তোলে এবং বলে, আমাদের এই ওমরি ক্যাম্পে অনেক ট্যালেন্টেড কয়েদি আছে শুনেছি, যাদের মধ্যে নাকি একজন অপেরা সিঙ্গার, একজন আবার সেফও আছে, আবার একজন নাকি অলিম্পিক অ্যাথলিটও সামিল আছে। আসলে সে লুইসের অলিম্পিক ক্যারিয়ার সম্পর্কে জানতে পেরেছিল, তাই সে মজা নেওয়ার জন্য লুইসের সাথে একজন জাপানি সৈনিকের দৌড় করায়। আর যেহেতু লুইস বেশ দুর্বল হয়ে গিয়েছিল, অনেকদিন না খেয়েছিল, তাই সে ঠিক করে দৌড়াতে পারে না, পড়ে যায়। দৌড়ে হেরে যাওয়ার কারণে ওয়াতানাবে তাকে বলে, তুমি অলিম্পিকের যোগ্যই নও, তুমি তো আমার সাধারণ একজন সৈনিককেই হারাতে পারো না।
এই বলে তাকে অপমান করে খুবই মারধর করে সে। রাতে কয়েদিরা নিজেদের গোপন তথ্য থেকে জানতে পারে ইউএস আর্মি কাছাকাছি মার্শাল আইল্যান্ড পর্যন্ত পৌঁছে গেছে, আর যদি পরিস্থিতি ঠিক থাকে তো তারা খুব তাড়াতাড়ি এই যুদ্ধ জিতে যাবে। আর যখন ওয়াতানাবে এই কথা জানতে পারে যে কিছু কয়েদি তাদের গোপন তথ্য চুরি করছে, তখন সে তাদের উপর টর্চার করে। লুইস নিজের বন্ধুদের এমন পরিস্থিতি দেখে বলে, আমি ওয়াতানাবেকে প্রাণে মেরে ফেলব, তাতে এরপর জাপানি সৈনিকরা আমাকে গুলি করে দিক না কেন। তার পাশে বসে থাকা একজন কমান্ডার তাকে বলে, ওয়াতানাবেকে প্রাণী মেরে ফেলা তার আসল হার হবে না, তার আসল হার হবে তখন যখন আমরা তার অত্যাচার সহ্য করে যুদ্ধ শেষ পর্যন্ত হওয়া অবধি বেঁচে থাকব আর নিজের বাড়ি শান্তিতে ফিরে যাব। তখন ওয়াতানাবে বুঝতে পারবে আমাদের মনোবল তার অত্যাচারের চেয়ে অনেক বেশি মজবুত, আর তখন তার আসল হার হবে। তার এই কথা শোনার পর লুইসের তার ভাই পিটের কথা মনে পড়ে যায়। সে একবার তাকে বলেছিল, ইফ আই ক্যান টেক ইট আই ক্যান মেক ইট। অর্থাৎ আজকের এই অসহ্য কষ্টটা যদি আমি সহ্য করতে পারি, তাহলে একদিন এই কষ্টকেই জয় করে আমি আমার গন্তব্যে পৌঁছাবো। আজ আমি শুধু টিকে আছি, কিন্তু একদিন আমি জিতব। এই মোটিভেশনাল কথাটি অন্ধকারে আলোর মতো তার মনে জেগে ওঠে, আর তাদের মনোবল যে কোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য আরও দ্বিগুণ করে দেয়। সন্ধ্যার সময় তারা ইউএস এয়ারফোর্সকে জাপানের উপর আক্রমণ করতে দেখে। সব কয়েদিরা ওই আক্রমণে খুবই খুশি ছিল। কিছুদিনের মধ্যেই হয়তো ইউএস এয়ারফোর্স এই পর্যন্ত পৌঁছে যাবে এবং তারা মুক্ত হয়ে যাবে। কিন্তু ওয়াতানাবের ওই আক্রমণের কারণে আরও রাগ বেড়ে যায়। সে সেই রাতেই লুইসকে ঘুম থেকে জাগিয়ে তোলে এবং নিজের বেল্ট দিয়ে মেরে মেরে নিজের রাগ ঠান্ডা করে। আর যখন লুইস তাকে জিজ্ঞাসা করে, তুমি প্রতিবার আমাকেই কেন টার্গেট করো, তো জবাবে ওয়াতানাবে তাকে মেরে অজ্ঞান করে দেয়। আর যদি লুইসের সাথে এমনটাই চলতে থাকে তো খুব তাড়াতাড়ি সে মারা যাবে। তবে লুইস হার মানে না। কয়েকদিন পর একটি জাপানি রেডিও থেকে দুইজন এই ক্যাম্পে আসে। তারা লুইসের সাথে দেখা করে, কারণ লুইস একজন ফেমাস অলিম্পিক অ্যাথলিট ছিল, আর আমেরিকানরা এটা ধরে নিয়েছিল যে লুইস মারা গেছে, আর নিউজ পেপারে এটাই ছাপানো হয়েছিল। তো তাকে রেডিওর মাধ্যমে আমেরিকায় এই মেসেজ পাঠানোর জন্য রাজি করানো হয় যে জাপানে ওয়ার ক্যাম্পে সে জীবিত আছে, তাকে সুরক্ষিত এবং ঠিকঠাক রাখা হয়েছে। তবে জাপানিদের তার প্রতি কোনো সহানুভূতি ছিল না। ওরা তো কেবল নিজের দেশকে ভালো দেখানোর জন্য এই সব করছিল, আর সেই জন্য লুইসকে রেডিও মেসেজের মাধ্যমে এটা ব্রডকাস্ট করানো হয় যে সে এখনও জীবিত আছে। লুইস খুবই ইমোশনাল হয়ে তার মা বাবা এবং পুরো পরিবারের প্রতি তার ভালোবাসা তুলে ধরে। সে তার বাবা আর তার বড় ভাইয়ের উদ্দেশ্যে বলে, সবাইকে ভালো রাখবে, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। কিছুক্ষণ পর ওই দুইজন অফিসার তাকে একটি চিঠি পড়ার জন্য বলে, যাতে আমেরিকার বদনাম লেখা ছিল, আর এটা তাকে রেডিওতে বলতে হতো। আর যদি সে এটা বলে, এর বদলে তারা তাকে থাকার এবং খাওয়ার ভালো সুযোগ সুবিধা দেবে। সেখানে কিছু আমেরিকান সৈনিকের জন্য রাজি হয়ে গিয়েছিল, কিন্তু লুইস নিজের দেশের সাথে বেইমানি করতে পারত না। সে সরাসরি তাদেরকে মানা করে দেয়, আর এর জন্য তাকে আবারও ওমেরি ক্যাম্পে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। ওয়াতানাবে বুঝতে পেরেছিল লুইস টর্চার সহ্য করে নেবে, কিন্তু সে তাদের কথা কখনো মানবে না। ওয়াতানাবে তাকে বলে, প্রথম দিনে আমি তোমার চোখ দেখে বুঝতে পেরেছিলাম তুমি আমার মতো একজন সাহসী সৈনিক। আমি ভেবেছিলাম যে আমাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হবে, কিন্তু জাপানের শত্রু কখনো আমার বন্ধু হতে পারে না। তুমি আমাদের রেসপেক্ট করো না, কারণ তুমি আমাদের কথা মানোনি, আর আজ আমি তোমাকে রেসপেক্ট করা শেখাবো। এটা বলে সে সকল আমেরিকান কয়েদিদের লাইনে দাঁড় করিয়ে প্রত্যেককে লুইসের মুখে একটি জোরদার ঘুষি মারার অর্ডার দেয়, কিন্তু কেউই তাকে মারার জন্য তৈরি হয় না। এটা দেখে ওয়াতানাবে প্রচণ্ড রেগে যায়। সে সবার সামনে ফিলকে নিয়ে এসে খারাপভাবে মারতে শুরু করে। এমনিতেই মার খাওয়ার কারণে তার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছিল। এটা দেখে তখন না চাইতেও সব কয়েদিদের এটা করতে হয়। সব কয়েদি একে একে তার মুখে ঘুষি মারতে থাকে। ওই ক্যাম্পে শয়ে শয়ে কয়েদি ছিল। মার খেতে খেতে লুইস আধমরা হয়ে গেছিল। সে নিজের পায়ে দাঁড়াতেই পারছিল না। দিনের পর দিন ওয়াতানাবে টর্চার বেড়েই চলেছিল। তারপর একদিন ওয়াতানাবে তাকে বলে, তোমার জন্য একটা খুশির খবর আছে, আমার প্রমোশন হয়ে গেছে, আমি অন্য ক্যাম্পে যাচ্ছি। এই খবর শুনে লুইস স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখন থেকে সে শান্তিতে বাঁচতে পারবে। এই ক্যাম্পের সকল বন্দী সৈনিকদের বহু মাস কেটে গিয়েছিল এখানে থাকতে থাকতে। তারা নিজের পরিবারের সাথে দেখা করার জন্য ছটফট করছিল। আর একদিন রাতে ওমেরি ক্যাম্পের কাছে ইউএস এয়ারফোর্স বম্বিং শুরু করে। এই আক্রমণ বেশ মারাত্মক ছিল।
যাতে ওই ক্যাম্প পুরোপুরি ধ্বংস হয়ে যায়, এমনকি আশেপাশের শহরও। জাপানিরা আমেরিকান বন্দীদের নাওয়েৎসু প্রিজন ক্যাম্পে নিয়ে যায়, যেখানে কয়লার লোডিং আনলোডিংয়ের কাজ হতো। নাওয়েৎসু ক্যাম্পে পৌঁছে ওখানকার কমান্ডিং অফিসারকে দেখে তার পায়ের তলার মাটি সরে যায়। লুইস দেখে সে আর কেউ নয়, বরং ওয়াতানাবেই। ওয়াতানাবে সকলকে এই ক্যাম্পের নিয়মকানুন বোঝানোর পর তাদের কাজ বুঝিয়ে দেয়। তাদেরকে প্রতিদিন কয়লা বইতে হবে, আর যদি কোনো কয়েদি কাজ ছেড়ে আরাম করে তো তাকে প্রাণে মেরে ফেলা হবে। নাওয়েৎসু ক্যাম্পের পরিস্থিতি ওমরি ক্যাম্পের থেকেও খারাপ ছিল, কারণ এখানে খুব বেশি ঠান্ডা ছিল, আর তাদেরকে না থেমেই সারাদিন একের পর এক কাজ করতে হতো। একদিন তারা জানতে পারে যে আমেরিকান প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ব্রেন হ্যামারেজের কারণে মারা গেছে। এই খবর তাদের বেশ দুঃখিত করে তোলে। তাদের মনে হয় যে হয়তো এবার এই যুদ্ধ আমেরিকা হেরে যাবে। সকল কয়েদিরা এখান থেকে বেঁচে ফেরার আশা ছেড়ে দেয়। প্রতিদিন এইভাবেই কাজ করার কারণে লুইস বেশ দুর্বল হয়ে পড়েছিল। কাজ করার ক্ষমতা সে হারিয়েছিল। তাই একদিন একজন গার্ড তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর এতে তার একটি পা ভেঙে যায়। যন্ত্রণায় কাতরাতে থাকে লুইস, কিন্তু বেশি সময় সে আর আরাম করতে পারবে না। ওয়াতানাবে তাকে গুলি করে মেরে ফেলবে, তাই তাকে নিজের ভাঙা পায়ের সাথেই কাজ করতে হয়। ওয়াতানাবের কারণে ওই কয়েদিদের জীবন মৃত্যুর থেকেও খারাপ হয়ে উঠেছিল। পরের দিন নিজের ভাঙা পায়ের সাথে কাজ করতে করতে লুইস বেশ ক্লান্ত হয়ে পড়ে। কিছুক্ষণের জন্য বসে পড়ে সে। তখন একজন গার্ড তাকে ধরে ওয়াতানাবের কাছে নিয়ে যায়। ওয়াতানাবে তাকে কাঠের একটি ভারী তক্তা নিজের মাথার উপর তুলতে বলে। ওই তক্তা খুব ভারী ছিল। লুইস অনেক কষ্টে সেটিকে তোলে। ওয়াতানাবে নিজের গার্ডকে বলে, যখনই লুইস এই তক্তা নিচে ফেলে দেবে, সাথে সাথেই তুমি গুলি করে মেরে দেবে। সব কয়েদিরাই কাজ বন্ধ করে তার দিকেই দেখছিল, কারণ এখন তার মৃত্যু তার একেবারে সামনে ছিল। অত্যন্ত দুর্বল শরীর আর ভাঙা পায়ের সাথে লুইস বেশিক্ষণ ওই ভারী তক্তা তুলতে পারত না। তাই ওয়াতানাবে তক্তাটি পড়ে যাওয়ার অপেক্ষা করছিল। এইভাবেই বেশ কিছু সময় কেটে যায়, আর একটি মুহূর্ত এমন আসে যখন সব কয়েদিরাই নিজের নিজের কাজ ছেড়ে তার দিকেই তাকিয়ে থাকে, আর হালকা গলায় তাকে উৎসাহ দেয়। ওয়াতানাবের মনে হয় যে লুইস হয়তো এই তক্তাটা এখনই ফেলে দেবে, কিন্তু তখন একটি অলৌকিক ঘটনা ঘটে। লুইস নিজের পুরো শক্তিতে ওই তক্তা মাথার উপর চাগিয়ে তোলে। ওয়াতানাবের চোখে চোখ রেখে জোরে চিৎকার করে ওঠে। তার গলা একটি সিংহর মতো গর্জন করছিল। তার সাহসের সামনে ওয়াতানাবের ভয় দুর্বল হয়ে পড়েছিল। ওয়াতানাবে তাকে চোখ নামানোর জন্য বলে, কিন্তু লুইস কোনো ভয় ছাড়াই তার দিকে তাকিয়ে থাকে। ওয়াতানাবে শুরু থেকে এখনো পর্যন্ত লুইসকে শারীরিক আর মানসিক রূপে ভেঙে ফেলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু লুইস তার সামনে হার মানেনি। নিজের অসাধারণ শক্তি আর অসীম সাহসে তাকে খুব খারাপভাবে হারিয়ে দেয়, তার মনোবল ভেঙে দেয়। লুই এটা প্রমাণ করে দিয়েছিল, এ মোমেন্ট অফ পেইন ইজ ওয়ার্থ এ লাইফ টাইম অফ গ্লোরি। আজকের এই অল্প সময়ের কষ্ট আর ত্যাগ যদি তোমাকে সারা জীবনের সম্মান, সাফল্য আর গর্ব এনে দেয়, তাহলে সেই কষ্ট কখনোই বৃথা নয়। আর এই মুহূর্তটাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল, কারণ সে নিজের সবচেয়ে বড় ভয়, মৃত্যুর ভয়কেই কাবু করে ফেলেছিল। এদিকে নিজেকে অপমানিত অনুভব করার পর ওয়াতানাবে তাকে খুব খারাপভাবে মারে। ওই টর্চারের সময় তার চোখের সামনে রানিং প্র্যাকটিসের সেই দৃশ্যগুলি ভেসে ওঠে, যা তার মনে সাহস যোগায় আর নিজেকে সে সামলিয়ে রাখে। ওয়াতানাবে তাকে ততক্ষণ পর্যন্ত মারে যতক্ষণ না লুইস অজ্ঞান না হয়ে যায়। আর খুব খারাপভাবে ক্লান্ত হওয়ার পর ওয়াতানাবে সেখানেই বসে কাঁদতে থাকে, কারণ সে নিজের অনেক চেষ্টার পরেও লুইসের কাছে হেরে গিয়েছিল। আর কোথাও না কোথাও সে এটাও বুঝতে পেরেছিল সে এই কয়েদিদের সাথে অত্যাধিক নিষ্ঠুর আচরণ করছে। তারাও তো মানুষ। অজ্ঞান অবস্থায় লুইস পুরো রাত সেখানেই পড়ে থাকে। তারপর পরের দিন এক জাপানি অফিসার এসে সব কয়েদিদের বলে, তাড়াতাড়ি যুদ্ধ শেষ হতে চলেছে। এরপর জাপানি সৈনিকরা সবাইকে নদীর জলে স্নান করে পরিষ্কার হওয়ার আদেশ দেয়। এটা শুনে সব কয়েদিরা বুঝতে পেরে যায় জাপানিরা তাদের নদীর জলে ডুবিয়ে মেরে ফেলার প্ল্যান করেছে, কারণ হয়তো তারা যুদ্ধে হেরে গেছে। কিন্তু কয়েদিরা কিছুই করতে পারত না, কারণ জাপানিদের কাছে বন্দুক ছিল। ঠিক তখনই ইউএসের একটি প্লেন তাদের মাথার উপর দিয়ে উড়ে যায়, আর এটা দেখে কয়েদিরা বুঝতে পেরে যায় যুদ্ধ শেষ হয়ে গেছে। এই খবরে সব কয়েদিদের মনে খুশির ঝড় তুলে দেয়। তারা একে অপরকে জড়িয়ে ধরে। ওই প্লেন তাদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে এসেছিল, যাতে খাওয়া দাওয়ার জিনিসের সাথে সাথে যুদ্ধ শেষ হওয়ার নিউজ আর্টিকেলও ছিল। আসলে আমেরিকা জাপানের উপর দুটো পরমাণু বোমা ফেলেছিল, এই কারণেই জাপান আত্মসমর্পণ করে। ওই কয়েদিরা প্রায় 2 বছরের পর স্বাধীনতা পায়,
আর স্বাধীনতা পেয়েই লুইস ক্যাম্পে ওয়াতানাবের অফিসে যায় তার সাথে দেখা করতে। কিন্তু ওয়াতানাবে যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই সেখান থেকে চলে গিয়েছিল। লুইসের মনে অনেক প্রশ্ন ছিল, যার জবাব এখনও সে পায়নি। সে গভীর ভাবনায় ছিল। সামনে ওয়াতানাবের ছোটবেলার ছবির দিকে তাকিয়েছিল। একজন অলিম্পিক অ্যাথলিট আর ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার হওয়ার কারণে লুইস ওয়াতানাবের চেয়ে বেশি জনপ্রিয় আর সফল ছিল। ওয়াতানাবেও একজন বড় অফিসার হতে চেয়েছিল, কিন্তু সে হতে পারেনি। আর সেই জন্যই ও লুইসের সফলতা দেখে হিংসা করত। আর যেহেতু লুইস শারীরিক আর মানসিক দিক থেকে সবচেয়ে স্ট্রং ছিল, তাই ওয়াতানাবে ভেবেছিল যে যদি সে লুইসের মনোবল ভেঙে দিতে পারে, তবে সব কয়েদিদের সামনে তার ভয় বজায় থাকবে, সে শ্রেষ্ঠ হয়ে উঠবে। সেই জন্য সে লুইসকে টার্গেট করেছিল। কিন্তু লুইস হার মানেনি। সে মাথা নত করেনি জাপানিদের সামনে। অবশেষে আমেরিকা পৌঁছে সে নিজের দেশের মাটিকে শ্রদ্ধা জানায়। লুইসের বাড়ির লোকেরা তার সাথে অবশেষে দেখা করে। তার ভাই পিট খুব খুশি ছিল। সে লুইসকে বলে, তুমি করে দেখিয়েছো ভাই। এরপর থেকেই সময়ের সাথে সাথে সে সাধারণ জীবনে ফিরে আসে। আর নিজের প্রতিশ্রুতি অনুযায়ী লুইস নিজের বাকি জীবনটা উপরওয়ালার উদ্দেশ্যে সমর্পিত করে দেয়। ওয়ার্ল্ড ওয়ার 2-তে জাপানিদের সারেন্ডারের পর ওয়াতানাবে নিজের জীবন বাঁচানোর জন্য গা ঢাকা দিয়েছিল, কারণ আমেরিকার সরকার তাকে ওয়ার ক্রিমিনাল ঘোষণা করে দিয়েছিল। কিন্তু পরে জাপানিদের সাথে আমেরিকার ভালো সম্পর্ক তৈরি করার জন্যই আমেরিকা ওয়াতানাবেকে ক্ষমা করে দেয়। তারপর লুইসও ওই সব সৈনিকদের সাথে দেখা করে যারা তাকে টর্চার করেছিল। সে সবাইকে ক্ষমা করে দেয়, কিন্তু ওয়াতানাবে তার সাথে দেখা করতে অস্বীকার করে। তবে শেষমেশ লুইস তার স্বপ্ন পূরণ করে। 1998 সালের অলিম্পিকে সে সেই জাপানের মাটিতেই 80 বছর বয়সে অলিম্পিকে দৌড়ায়। আর এর সাথেই এই হিরোর কাহিনী শেষ হয়। এই গল্পটা শুধু একজন সৈনিকের গল্প নয়, এটি এমন একজন মানুষের গল্প যিনি আমাদের শিখিয়ে গেছেন, পরিস্থিতি যতই কঠিন হোক, মানুষ যদি নিজের মনোবল হারিয়ে না ফেলে, তাহলে একদিন না একদিন সে জয়ী অবশ্যই হবে। জীবনে এমন অনেক সময় আসবে যখন মনে হয় সবকিছু শেষ, চারিদিকে শুধু অন্ধকার, কষ্ট আর ব্যর্থতা। ঠিক সেই সময়ে বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়, কিন্তু ইতিহাস মনে রাখে তাদেরই যারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যায়। আর এই গল্প আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, ক্ষমা করার শক্তি প্রতিশোধ নেওয়ার শক্তির চেয়েও অনেক বড়। বছরের পর বছর নির্যাতন সহ্য করার পরেও লুইস নিজের মনে রাগ বা ঘৃণা জমিয়ে রাখেনি, কারণ তিনি বুঝেছিলেন ঘৃণা অন্য কাউকে নয়, সবচেয়ে বেশি কষ্ট দেয় নিজের মনকেই। তাই জীবনে এগিয়ে যেতে হলে কখনো কখনো ক্ষমা করার সবচেয়ে বড় বিজয়ী হয়ে ওঠে। তাই আপনার জীবনেও যদি এমন কঠিন সময় চলতে থাকে, তাহলে মনে রাখবেন এটাও একদিন শেষ হয়ে যাবে। নিজের স্বপ্ন, নিজের বিশ্বাস আর নিজের সাহসকে কখনো ছেড়ে দেবেন না, কারণ অন্ধকার রাত যতই দীর্ঘ হোক, তারপরেই সূর্যের আলো ওঠে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের কাজকে উৎসাহিত করুন। কমেন্টে জানিয়ে দিন এই গল্প থেকে আপনি কি শিক্ষা পেলেন। আর এমন আরও বাস্তব ও অনুপ্রেরণামূলক গল্প দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজ এখানেই বিদায়, আবার দেখা হবে নতুন একটি অবিশ্বাস্য সত্য ঘটনার সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর কখনোই আশা হারাবেন না।